আচ্ছা, সো কালকে আমরা দেখছিলাম যে আলাদা আলাদা চার্জের জন্য আমরা কোনো একটা পয়েন্টের রেজাল্টেন্ট স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কীভাবে বের করতে পারি। তো আজকে আমরা যেই টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোয়াইট সিমিলার টু গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, একই রকম ফর্মুলা, একই আইডিয়া, জাস্ট এখানে এটা হচ্ছে চার্জের জন্য। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমি কোনো একটা পয়েন্টে জানি তাহলে ওইখানে আমি ইলেকট্রিক ফোর্সও বের করতে পারবো। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির আইডিয়াটা অ্যাকচুয়ালি কী? সাপোজ আমার কাছে এখানে একটা চার্জ আছে, যে চার্জটা হচ্ছে কিউ নট কুলম চার্জ, ওকে, বা কিউ কুলম চার্জ। সাপোজ এটা হচ্ছে কিউ কুলম চার্জ। এখন আমি এই চার্জটা থেকে একটা সার্টেন ডিস্টেন্সে একটা পজিশন চিন্তা করলাম, যেটা হচ্ছে পি পয়েন্ট বা পি পজিশন, আর এই পজিশনটা হচ্ছে আমার মেইন চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে। এখন এখানে আমি যদি একটা কিউ নট কুলম্বের চার্জ রাখি, এটা কত ফোর্স ফিল করবে? যদি এটা পজিটিভ চার্জ হয় আর এটাও যদি পজিটিভ চার্জ হয়, তাহলে এটা কত ফোর্স ফিল করবে অ্যান্ড কোন দিকে? আমরা জানি যে ও এদিকে একটা রিপালসিভ ফোর্স ফিল করবে, যেটার ভ্যালু হচ্ছে এফ, অ্যান্ড এফ এর ভ্যালুটা হচ্ছে 1/4 এপসাইলন নট কিউ টাইমস কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা বুঝলাম যে এখানে যদি একটা কিউ নট কুলম্বের চার্জ রাখি তাহলে সে এতটুক ফোর্স ফিল করবে। এখন তাহলে চিন্তা করো তো যে এইখানে তাহলে পার ইউনিট কুলম্বে কতটুক চার্জ এক্সপিরিয়েন্স করতেছে ও। মানে এখানে যদি আমি কিউ নট কুলম্ব না রেখে একটা +1 কুলম্বের চার্জ রাখতাম, তখন কতটুক ফোর্স ফিল করতো। সো সেটা ইউনিটারি মেথড দিয়েই করা যায়, যে কিউ নট প্লাস কিউ নট কুলম্ব চার্জ রাখাতে ফোর্স ফিল করছে এফ, তাহলে +1 কুলম্ব চার্জ রাখলে ফোর্স ফিল করবে এফ ডিভাইডেড বাই কিউ নট। অ্যান্ড এই যে কোয়ান্টিটিটা, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কোনো একটা চার্জ থেকে একটা সার্টেন ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বোঝায় যে দ্য অ্যামাউন্ট অফ ফোর্স ফেল্ট বাই এ পজিটিভ 1 কুলম্ব চার্জ। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার একটা চার্জ থেকে সার্টেন একটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন। অ্যান্ড দেখো এখানে যে যদি আমি +1 কুলম্বের জন্য এটা বের করতে চাই, তাহলে সেই ফোর্সের অ্যামাউন্টটা আসবে এফ ডিভাইডেড বাই কিউ নট। এফ এর মধ্যে যে কিউ নটটা আছে সেটা তাহলে ভ্যানিশ হয়ে যাবে, কিউ নট দিয়ে যেহেতু ডিভাইড করতেছো। তাহলে এখানে থাকবে সিম্পলি 1/4 এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এই দুইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা। আমরা এখানে ডেফিনেশনটা লিখে ফেলি, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন হচ্ছে the amount of force felt by a positive 1 coulomb charge or a positive unit charge from a certain distance of a field creating charge is called the electric field intensity at that point. ওকে, কোনো একটা সার্টেন ডিস্টেন্সে মানে একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ ছিল, এই যে প্লাস কিউ, এটা হচ্ছে একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ, মানে সে তার চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট করতেছে। তো এই ফিল্ড ক্রিয়েটিং চার্জটা থেকে একটা সার্টেন ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট যদি নাও, ফর এক্সাম্পল পি, সেখানে যদি তুমি একটা +1 কুলম্বের চার্জকে রাখো, তাহলে সে যতটুক ফোর্স ফিল করবে সেটাই হচ্ছে সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অ্যান্ড এইখানে এই যে চার্জটা কিউ নট, এটা হচ্ছে টেস্টিং চার্জ। আমরা গ্র্যাভিটিতে এই জিনিসগুলো পড়ে আসছি, ওইখানে ছিল এটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, আর এটা ছিল টেস্টিং ম্যাস আর কি, সেটা হচ্ছে টেস্টিং চার্জ। মানে এখানে তুমি একটা +1 কুলম্ব রাখলে যতটুকু ফোর্স পাবা সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর আমি এখানে যেটা করছি, আমি কিউ নট কুলম্বকে রাখছি, অ্যান্ড দেন দেখছি ও কত ফোর্স ফিল করে, দেন ওই ফোর্সটাকে কিউ নট দিয়ে ডিভাইড করে দিছি,
তাহলে আমি আসলে 1 কুলম্বের জন্য ফোর্সটা পেয়ে গেছি। বা তুমি চাইলে এখানে ডিরেক্টলি 1 কুলম্বই বসাইতে পারতাম, যে ধরো এটা হচ্ছে প্লাস কিউ কুলম্ব, আর এটা থেকে সার্টেন আর ডিস্টেন্সে একটা পয়েন্টে একটা প্লাস 1 কুলম্ব চার্জ করে রাখলাম, তাহলে এটার উপর ফোর্স হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এটার নামই আমরা দিছি ই। কিউ ইন্টু 1 তো কিউ, সো এটা না লিখলেও হয়, এটা হচ্ছে সিম্পলি কিউ। সো এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা ডেফিনেটলি ওয়ান টাইপ অফ ফোর্স, বাট ফোর্স পার ইউনিট চার্জ। সো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড এটার ইউনিট কী হবে বলো তো? এটা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। সো এটার ইউনিট হবে নিউটন পার কুলম। ওকে, নিউটন পার কুলম। বাট এটার একটা অল্টারনেট ইউনিট আছে, যেটা হচ্ছে ভোল্ট পার মিটার স্কোয়ার, সরি ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার। এটা কিভাবে আসছে, আমরা যখন ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ব তখন এটা ক্লিয়ার হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড এটাও হচ্ছে আমরা একটা পয়েন্টে যদি অনেকগুলো ফিল্ড ইন্টেন্সিটি কাজ করে, তাহলে তাদের সবার ভেক্টর রেজাল্টেন্ট নিলে আমরা সেখানে টোটাল ইন্টেন্সিটিটা পাবো। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য একটা পজিটিভ চার্জের জন্য তার আশেপাশে কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটিটা হচ্ছে অলওয়েজ আউটওয়ার্ড, মানে এই পরের পেজে লিখি এটা, যে আমরা যদি একটা পজিটিভ চার্জ নেই, একটা পজিটিভ চার্জ নেই, তাহলে তার থেকে যে কোনো ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি লাইনগুলো হচ্ছে এরকম বাইরের দিকে। তুমি ধরো এইখানে নাও, তাহলে ওই ফিল্ড ইন্টেন্সিটিটা এই দিকে। তুমি যত কাছে নিবা তত ভ্যালুটা বড় হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো যত দূরে যাবা তত এটার ভ্যালু কমে যাবে, আর যত কাছে থাকবা তত এটার ভ্যালু বড় হবে। ঠিক আছে, সো আমরা এটা একটু সিমুলেশন দেখব, যে একটা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অলওয়েজ আউটওয়ার্ড, আর একটা নেগেটিভ চার্জের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অলওয়েজ ইনওয়ার্ড। মানে তুমি যদি তার আশেপাশের ইলেকট্রিক ফিল্ডগুলোকে আঁকো, যদি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইনভিজিবল লাইন্স, বাট তুমি যদি তাদেরকে এরকম আঁকো, তাহলে তুমি এরকম দেখতে পাবা যে এই নেগেটিভ চার্জের ভিতরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন এন্টার করতেছে। তোমরা এটা 9-10-এও দেখছো, ইলেকট্রিক ফিল্ড লাইন, যে পজিটিভ চার্জের জন্য এগুলো হচ্ছে বাইরের দিকে যায়, আর নেগেটিভ চার্জের জন্য এই ফিল্ড লাইনগুলো হচ্ছে ভিতরের দিকে ঢুকে। কারণ ইলেকট্রিক ফিল্ড লাইনটা এটাই ইন্ডিকেট করে যে আমি এখানে যদি একটা কোথাও পজিটিভ চার্জকে রাখি, সেটা কোন দিকে কত ফোর্স ফিল করবে। যেমন এখানে আমি একটা ফিল্ড লাইন আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, সো তার কাছে যে পয়েন্টগুলো, সেইখানে ফিল্ড লাইনগুলো অনেক স্ট্রং, মানে সেখানে এই ভেক্টরগুলা অনেক, মানে তাদের ম্যাগনিটিউড অনেক বেশি। অ্যান্ড এই ভেক্টরগুলো দেখো ভ্যালু অ্যান্ড ডিরেকশনে এটাই ইন্ডিকেট করে যে এখানে তুমি যদি এই পজিটিভ চার্জটার আশেপাশে, মানে এই যে পজিটিভ চার্জ কিউ, এটার আশেপাশে যখন একটা +1 কুলম্ব চার্জকে রাখবা, সে কোন দিকে যাবে। ফর এক্সাম্পল তুমি যদি এইখানে রাখো একটা +1 কুলম্বের চার্জ, সে এই দিকে দৌড় দিবে, অ্যান্ড কত ফোর্স অ্যাপ্লাই হবে তার উপর, সেটাও তুমি এই ভেক্টরটার লেন্থ থেকে একটা আইডিয়া পাবা। আবার ধরো এই জায়গায় এইখানে ইলেকট্রিক ফিল্ড লাইনটা একটু কম, আবার এইখানে ইলেকট্রিক ফিল্ড লাইনটা এরকম স্মল আর কি, মানে যত দূরে যাচ্ছ ইলেকট্রিক ফিল্ড লাইনটা তত উইক হয়ে যাচ্ছে, বা ইলেকট্রিক ফিল্ডটা তত উইক হয়ে যাচ্ছে, ফিল্ড ইন্টেন্সিটিটা তত উইক হচ্ছে। সো এইখানেও যদি তুমি একটা পজিটিভ 1 কুলম্ব চার্জকে রাখো, সেও এইদিকে যাবে, বাট তার উপর অ্যাপ্লাইড ফোর্সটা কম হবে, সো এর জন্য এই ভেক্টরগুলো সাইজে ছোট। আবার এইখানে যদি একটা রাখো, সেটাও এই রেডিয়ালি আউটওয়ার্ড একটা ফোর্স ফিল করবে। সো এটাকে বলা হয় হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি বলা হয় কারণ এই একটা চার্জ থেকে একই ডিস্টেন্সে সব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু সেম, রাইট? সো আমরা সেই সব ডিস্টেন্সগুলো নিয়ে একটা কিন্তু স্ফিয়ার রাখতে পারবো। সো এই স্ফিয়ারটার উপর যতগুলো পয়েন্ট আছে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম। আবার এটা থেকে দূরে আরেকটা রেডিয়াস নিয়ে যদি আরেকটা স্ফিয়ার রাখি, সেইখানেও সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু সেম। অ্যান্ড দেখো সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কিন্তু সোজাসুজি বাইরের দিকে। যেমন এই পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলি, তাহলে তুমি যেটা করবা, এই পজিটিভ চার্জটা থেকে এইটার দিকে একটা রেডিয়াস আঁকবা, অ্যান্ড এই রেডিয়াসটা বরাবর বাইরের দিকে হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইনটা বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা ড্র করতে হবে। এটা আরও ছোট হবে এগুলো থেকে, কারণ এই ডিস্টেন্সটা আরও কম। সো যে কোনো জায়গায় তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড লাইন আঁকতে চাও, ফর এক্সাম্পল ধরো
এইখানে আঁকতে চাও, তাহলে এই যে এখানে তুমি একটা রেডিয়াস আঁকবা, অ্যান্ড এই রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন। আরেকটা জিনিস হচ্ছে একই এই যে স্ফিয়ারটা আঁকছো, এই স্ফিয়ারটার সব পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু একই, কারণ এই স্ফিয়ারটার সব জায়গায় হচ্ছে ডিস্টেন্স ওই তার রেডিয়াসের সমান, তাহলে সব জায়গায় আমার ভ্যালুটাও সেম হবে। সো আমরা একটা সিমুলেশন দেখি, তাহলে এটা আর একটু ক্লিয়ার হবে। নেগেটিভ চার্জের জন্য জাস্ট অ্যারোটা ফ্লিপড হয়ে যায়, জাস্ট উল্টা দিকে হয় আর কি। আচ্ছা একটু ওয়েট করো, আমি সিমুলেশনটা এখানে। আচ্ছা, সো এখানে আমি একটা এই যে পজিটিভ চার্জকে যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখো তার চারপাশে এই ইলেকট্রিক ফিল্ডগুলো কীরকম। যত দূরে যাচ্ছি ইলেকট্রিক ফিল্ডগুলো তত দেখো আস্তে আস্তে মানে ফেড হয়ে যাচ্ছে আর কি। ফেড মানে হচ্ছে ভ্যালুগুলা কমে যাচ্ছে। আর তুমি এই পজিটিভ চার্জটাকে সরাও, তাহলে তুমি দেখবা যে তার ইলেকট্রিক ফিল্ড কোথায় কীরকম, ঠিক আছে। অ্যান্ড দেখো সব অ্যারোগুলা এটা থেকে বাইরের দিকে যাচ্ছে, ওকে। আর সেম কাজ আমরা একটা নেগেটিভ চার্জের জন্য করতে পারি। আচ্ছা, এখানে একটা সেন্সর দিয়ে আমি বুঝতে পারবো কোথায় ইলেকট্রিক ফিল্ডটা কীরকম। সেন্সরটা হচ্ছে একটা +1 কুলম চার্জ আর কি। সো দেখো এই +1 কুলম চার্জটাকে তুমি যখন খুব কাছে নিয়ে আসবা, ওর উপর খুব হাই ভ্যালুর ফোর্স অ্যাপ্লাইড হবে। অ্যান্ড দেখো তুমি যেখানে রাখবা এই ফোর্সটা হচ্ছে অলওয়েজ রেডিয়ালি আউটওয়ার্ড। যেমন আমি এখানে রাখতেছি, এখান থেকে ঠিক বাইরের দিকে, আবার এটাকে দূরে রাখতেছি, এটাও ঠিক বাইরের দিকে। আর যত দূরে রাখবা তত দেখো এই ভেক্টরটা ছোট হয়ে যায়, কারণ এটা ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে এখানে আবার এটা দেখাচ্ছেও কত ডিস্টেন্সে তোমার ফিল্ড ইন্টেন্সিটি কত। যেমন এইখানে এটা হচ্ছে 17.6, আমি যত দূরে যাব এটা আস্তে আস্তে তত কমবে, ওকে। আচ্ছা, সো বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে আমরা একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি, আর তার থেকে কোনো একটা ডিস্টেন্সে দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কোন দিকে কাজ করে, অলওয়েজ রেডিয়ালি আউটওয়ার্ড। আমরা এখানে ধরো একটা ম্যাথের মতো নিজেরাই মেজার করতে পারি যে এখানে এই চার্জটা থেকে আমি এই চার্জটাকে রাখছি হচ্ছে কত ডিস্টেন্সে দেখি, 193.3 সেন্টিমিটার, অলমোস্ট 193.3 সেন্টিমিটার বা 191.6 সেন্টিমিটার, 191.6 সেন্টিমিটার। অ্যান্ড এইটা দেখো এখান থেকে হচ্ছে এই চার্জটা হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত সেটা আমি জানতে চাই। সো আমরা যে চার্জটা ফিল্ড ক্রিয়েটিং যে চার্জটা নিছি সেটা কিন্তু +1 ন্যানো কুলম, মানে কিউ হচ্ছে +1 ন্যানো কুলম। সো আমাদের এই পয়েন্টে ই এর ভ্যালুটা কত আসবে, ই ইজ ইকুয়াল টু আসবে, আচ্ছা এখানে এটা একটু 0 ডিগ্রিতে রাখা উচিত, আদারওয়াইজ ক্যালকুলেশন একটু ভুল আসতে পারে। হ্যাঁ, সো তখন আসবে 1/4πε0। ফর্মুলা ছিল দুইটা, একটা ফর্মুলা হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং চার্জটাকে ইনভলভ করে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর আরেকটা হচ্ছে ফোর্স দিয়ে দিবা, আর যেই টেস্টিং চার্জটাকে রাখছো সেটা দিয়ে দিবা, সেই দুইটা রেশিওই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, সো এখানে আমার ফিল্ড ক্রিয়েটিং চার্জটা দেওয়া আছে যে ওইটা হচ্ছে 1 ন্যানো কুলম, মানে 10⁻⁻৯, আর ডিস্টেন্সটা হচ্ছে 191.6 সেন্টিমিটার বা 1.916 মিটার, সো এটার স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। সো ভ্যালুটা আসে 2.45, অ্যান্ড এখানেও দেখো এটা অলমোস্ট 2.49, আমাদের হয়তো মেজারমেন্টে হালকা একটু ভুল হচ্ছে, বাট কাছাকাছি আর কি, 2.45 বলতে পারো। আমাদেরটা আসছে 2.45 নিউটন পার কুলম অর ভোল্ট পার মিটার। অ্যান্ড এখানে একটা জিনিস তুমি বুঝতে পারতেছো যে আসলে তুমি কত টেস্টিং চার্জ রাখতেছো সেটার উপর এটা ডিপেন্ড করে না, কারণ আলটিমেটলি টেস্টিং চার্জটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তুমি যত টেস্টিং চার্জ রাখবা, মানে ধরো কিউ0 যদি রাখো, তোমার ফোর্সটা বাড়বে, বাট একটা স্পেসিফিক পয়েন্টে ই হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট। সো ই যত মানে একটা পয়েন্টে ই যত, সেখানে তুমি যত বেশি ভ্যালুর কিউ0 রাখবা তত বেশি ভ্যালুর এফ পাবা, ওকে। সেটা আসলে টেস্টিং চার্জের উপর ডিপেন্ড করে না। অনেকে এই ফর্মুলাটা দেখে ভাবে যে এটা হয়তো টেস্টিং চার্জের উপর ডিপেন্ডেন্ট, বাট আসলে এই এফটাও তো টেস্টিং চার্জের সাথে সাথে বাড়তেছে। তো একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে চাও কোনো একটা চার্জ থেকে, সেটার ফর্মুলা এটাই, 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। অ্যান্ড আমি এটাও বের করতে পারবো যে এই পয়েন্টে আমি যদি এখন ধরো একটা চার্জকে রাখি,
ধরো এখানে যদি আমি একটা চার্জকে রাখতে চাই, যে চার্জটা হচ্ছে তোমার 0.5 ন্যানোকুলম্ব, এখানে যদি একটা 0.5 ন্যানোকুলম্বের চার্জকে রাখি, সে তাহলে ফোর্স ফিল করবে F ইজ ইকুয়াল টু কিউ নট ই। কিউ নট হচ্ছে 0.5 ন্যানোকুলম্ব আর ই হচ্ছে 2.45। সো এটা ক্যালকুলেট করলেই তুমি ফোর্সটা পেয়ে যাবে। সো একটা জায়গায় তুমি যদি ইলেকট্রিক ফিল্ড জানো তাহলে তুমি ফোর্সটা খুব সহজেই বের করে ফেলতে পারবা। সো এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। সো পজিটিভ চার্জের জন্য আমরা দেখলাম ফিল্ড লাইনগুলো হচ্ছে চার্জটা থেকে চারদিকে বের হয়, আর নেগেটিভ চার্জের জন্য হচ্ছে এটা উল্টা। নেগেটিভ চার্জ যদি একটা রাখো তাহলে সব ফিল্ড লাইনগুলো হচ্ছে তার ভিতরের দিকে ঢুকতেছে। অ্যান্ড তুমি যদি একটা চার্জ দিয়ে এটা টেস্ট করতে চাও, তুমি যত কাছে আনবা তার উপর ফোর্সটা তত বেশি হবে। আর এটা যদি একটা +1 কুলম্বের চার্জ হয়, মানে একটা পজিটিভ ইউনিট চার্জ হয়, তাহলে দেখো এই ফোর্সটা কিন্তু অলওয়েজ ওই ফিল্ড ক্রিয়েটিং চার্জটার দিকে কাজ করে। ঠিক আছে, অ্যান্ড যত দূরে যাবা ফোর্সটা তত কমবে, যত কাছে আনবা ফোর্সটা তত বেশি বাড়বে আর কি। ঠিক আছে, তো এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ চার্জের জন্য ফিল্ড লাইনগুলো হচ্ছে ভিতরে ঢুকে, আর এটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য, আর পজিটিভ চার্জের জন্য ফিল্ড লাইনগুলো হচ্ছে বাইরের দিকে বের হয়। অ্যান্ড এই ফিল্ড লাইনগুলো আসলে কিন্তু ইনফাইনাইট পর্যন্ত আছে, মানে ইনফিনিটি পর্যন্তই আছে। কারণ এইখানে ই এর যে ফর্মুলাটা দেখা যাচ্ছে, বোঝাই যায় যে এই ই এর ভ্যালুটা 0 হবে তখনই যখন আর এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। সো একটা চার্জ থেকে একদম ইনফাইনাইট ডিস্টেন্সও একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, কারণ ইনফিনিটিতে গিয়েই ওই ফিল্ডটা 0 হয়। সো তুমি যত দূরেই যাও না কেন ইলেকট্রিক ফিল্ড থাকবেই। তুমি যদি এখানেও আসো খুব টাইনি অ্যামাউন্ট ফোর্স এইটার উপর থাকবে। আবার তুমি যদি অনেক দূরে নিয়ে যাও, মানে যেদিকেই নাও না কেন হালকা হলেও ফোর্সটা থাকবে। সো আই হোপ বোঝা গেছে যে একটা তোমার চার্জ থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডগুলো এক্সটেন্ডেড। সো আমরা এটা একটু লিখে রাখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর এক্সটেন্ডেড আপ টু ইনফিনিটি। গ্র্যাভিটিতেও যেরকম দেখছিলাম যে একটা ম্যাচ থেকে যত দূরেই যাও না কেন ওইটার একটা অ্যাট্রাকশন থাকবেই। সো ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর এক্সটেন্ডেড আপ টু ইনফিনিটি। ইনফিনিটিতে যাওয়ার পর এই ভ্যালুটা হচ্ছে 0 হয়। সো এই হচ্ছে ই এর ব্যাপারে আইডিয়া। এখন আমরা দেখব যদি ধরো দুইটা চার্জ একসাথে রাখি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তখন কি হবে। বা ধরো দুইটা পজিটিভকে যদি রাখি, সো দুইটা পজিটিভ চার্জকে যদি এভাবে রাখি, তখন দেখো ফিল্ড লাইনগুলা এইভাবে সরে আসতেছে আর কি। এর জন্য দুইটা লাইক চার্জ হচ্ছে রিপেল করে। দেখো এই যে ফিল্ড লাইনগুলো এখানে এসে বেঁকে গেছে। সো এর জন্য দুইটা লাইক চার্জ হচ্ছে রিপেল করে। সিমিলারলি আমি যদি এখানে এই নেগেটিভ চার্জ, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জকে দিতাম, তখন দেখো ফিল্ড লাইনগুলো পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে গিয়ে এন্টার করতেছে। দেখো সব ক্ষেত্রে এই যে পজিটিভ থেকে ফিল্ড লাইনগুলো বের হচ্ছে আর নেগেটিভে গিয়ে এন্টার করতেছে। মানে তুমি যদি এখানে একটা +1 কুলম্ব চার্জকে রাখো, তাহলে সে এরকম একটা রাস্তায় ট্রাভেল করবে, মানে সে এইখান থেকে ট্রাভেল করে এইখানে এসে পড়বে। বা তুমি যদি এইখানে রাখো তাহলে সে এদিকে ট্রাভেল করবে। ওকে, সো এই ফিল্ড লাইনগুলো আসলে একটা +1 কুলম্ব কোন রাস্তায় চলবে সেইগুলোকে ডিনোট করে। ওকে, তুমি যেখানেই যাও ওইখানে ওই যে ফিল্ড লাইনটা আছে সেটা হচ্ছে একটা +1 কুলম্বের ডিরেকশনটাকে ইন্ডিকেট করে। সো এখানে যেমন একটা +1 কুলম্ব যদি এইখানে থাকে, তাহলে সেটা এইভাবে মুভ করতে করতে এইখানে এসে পড়বে। সো আই হোপ বোঝা গেছে। আবার দুইটা নেগেটিভ চার্জ নিলেও সেম ঘটনা, যে তখন ফিল্ড লাইনগুলো ইন্টারসেক্ট করে না, তখন এই ফিল্ড লাইনগুলো এইভাবে বেঁকে যাচ্ছে আর কি। সো একটা চার্জ আনলে সে ইদার এদিকে চলে যাবে বা এদিকে চলে যাবে। আর দেখো এই যে আমরা যে নাল পয়েন্টের ম্যাথগুলো করছিলাম, দেখো দুইটা নেগেটিভ চার্জের মাঝখানে একটা পয়েন্টে ওর উপর কোনো ফোর্স নেই, এইটা হচ্ছে সেই নাল পয়েন্ট। তুমি এটা থেকে একটু ডানে যাবা, এই চার্জটা ওকে অ্যাট্রাক্ট করবে, আবার এটা থেকে একটু লেফটে যাবা, এই চার্জটা ওকে অ্যাট্রাক্ট করবে। পজিটিভ চার্জের জন্য এটা সেম, যে দুইটা পজিটিভ চার্জের জন্য নাল পয়েন্টটা হচ্ছে এইখানে মাঝখানে কোথাও, এই যে এইটা হচ্ছে সেই নাল পয়েন্ট।
ওকে, সো আই হোপ বুঝতে পারছো যে কীরকম নাল পয়েন্ট কোথায় হয়। একটা পজিটিভ একটা নেগেটিভ দিয়ে ট্রাই করতে পারো, যদিও এখানে একটা ঝামেলা আছে যে দুইটাই হচ্ছে 1 ন্যানোকুলম, সো এখানে তুমি আসলে কোনো নাল পয়েন্ট বের করতে পারবা না, বুঝা গেছে? যদি দুইটা চার্জই সেম হয় তাহলে কি সলিউশন থাকবে? আমরা একটু করে দেখতে পারি যে 1 ডিভাইডেড বাই, ফর এক্সাম্পল ধরো 1 ডি প্লাস 1 প্লাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সলিউশন কি থাকে দেখি। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, না এখানে কোনো সলিউশন থাকবে না আর কি, ঠিক আছে? বাট এখানে যদি দুইটা আলাদা আলাদা চার্জ হইতো আমরা ওইটারও নাল পয়েন্টটা বের করে দেখাইতে পারতাম। আচ্ছা, সো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনের আইডিয়া। আই হোপ বোঝা গেছে যে যত দূরে যাবা ফিল্ড লাইন তত ছোট হবে, আর যত কাছে আসবা ফিল্ড লাইনগুলো তত স্ট্রং হবে। আর এই ফিল্ড লাইন ভেক্টরগুলোর ম্যাগনিটিউডই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটার ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এখন আমরা এই ই এর একটা গ্রাফ আঁকবো, মানে একটা চার্জ থেকে, একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ থেকে ডিফারেন্ট ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ভ্যালুগুলো সেটার একটা গ্রাফ আঁকবো। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভার্সেস ডিস্টেন্স। সো এটা বুঝতেই পারো যে একটা ইনভার্সলি স্কোয়ার প্রপোর্শনালের গ্রাফ, মানে একটা পয়েন্ট চার্জের জন্য আমরা বলতে পারি যে ই হচ্ছে আসলে, যদি তুমি ফিল্ড ক্রিয়েটিং চার্জের ভ্যালুটা সেম রাখো তাহলে ই হচ্ছে আসলে ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। যত দূরে যাবা তত তোমার এটার ভ্যালুটা আসতে, যে 1/x স্কোয়ারের গ্রাফ যেরকম আমাদের ই ভার্সেস আর স্কোয়ারের গ্রাফটাও ওই টাইপের হবে। 1/x স্কোয়ার এরকম একটা গ্রাফ দেখা যাবে। ওকে, যে যত ডিস্টেন্সে যাবা তত এই ভ্যালুটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে, বাট কখনো জিরো হবে না এক্সেপ্ট ইনফিনিটিতে গেলেই এটা জিরো হবে। সো এটাকে আমরা বলতে পারি ই ভার্সেস আর গ্রাফ। এটা হচ্ছে আমাদের ই ভার্সেস আর গ্রাফ। সো একটা পজিটিভ চার্জের কাছে, এটা হচ্ছে পজিটিভ চার্জের, মানে এটা হচ্ছে ইন্টেন্সিটি ভ্যালুটা আর কি। সো একটা পজিটিভ চার্জের একদম কাছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা একদম ইনফিনিটি। দ্যাট ইজ তুমি একটা পজিটিভ চার্জের কাছে কখনোই আরেকটা পজিটিভ চার্জকে পুরোপুরি আনতে পারবা না, কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ ইনফাইনাইট অ্যামাউন্টের রিপালশন ক্রিয়েট হবে, ঠিক আছে? সো এর জন্য একটা কথা আছে যে অ্যাকচুয়ালি মানে উই ক্যান্ট টাচ এনিথিং। আমরা যে বিভিন্ন জিনিস টাচ করি আমরা অ্যাকচুয়ালি টাচ করতেছি না। ওকে, তুমি এখন পর্যন্ত তোমার জন্মের পর কোনো কিছুই টাচ করোনি। এটার রিজন হচ্ছে তো মানে আমরা যে টাচ করি এটা আসলে একটা রিপালশনের, মানে আমাদের যে ফিঙ্গারের ভিতরে যে মলিকিউলগুলো আছে তার ভিতর যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলোর যে প্রোটন, আর আমরা যে অবজেক্টটাকে টাচ করতেছি সেইটার প্রোটন যখন রিপালশন করে সেই রিপালশনটা আমাদেরকে টাচের একটা সেন্স দেয়। বাট আমরা কখনোই একদম পুরোপুরি লাগাই ফেলতে পারবো না, মানে আমি যে যা কিছু টাচ করতেছি কখনোই এটা পুরোপুরি টাচ করতেছি না, ওইটার ভিতরে হালকা হলেও ফাঁকা জায়গা আছে। ওকে, আবার তোমার অ্যাটমের ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোও অন্য আরেকটা ইলেকট্রনকে রিপালশনের মাধ্যমে মানে একটু দূরে দূরে থাকে আর কি। সো এটা হচ্ছে কখনোই তুমি কোনো কিছুকে টাচ করতে পারবে না। ইউটিউবে এটার উপর অনেক ভিডিও আছে, এটা দেখতে পারো। জাস্ট এটা সার্চ করবা উই ক্যান্ট টাচ এনিথিং বা ইউ ক্যান্ট টাচ এনিথিং, এটা লিখে সার্চ দিলেই দেখবা যে এক্সপ্লেনেশনটা, যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের যে রিপালশন, মানে পজিটিভ রিপালশন আর নেগেটিভ রিপালশনের জন্য আমরা অ্যাকচুয়ালি কখনোই কোনো কিছুকে রিয়ালি টাচ করতে পারি না, ওইখানে হালকা হলেও একটা ডিস্টেন্স থাকে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে ই ভার্সেস আর গ্রাফ। এই গ্রাফটার স্পেশালিটি হচ্ছে যে এটা হচ্ছে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি ভার্সেস ডিস্টেন্স। তোমাকে যদি আমি কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু বলে দেই, ফর এক্সাম্পল এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আগে থেকেই এক্সিস্ট করে যেটার ভ্যালু হচ্ছে 10 নিউটন পার কুলম। এখন আমি যদি বলি এখানে একটা পজিটিভ চার্জ রাখলে তার উপর কত ফোর্স অ্যাপ্লাইড হবে, পজিটিভ 2 কুলম চার্জ রাখলে, সো আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডের দিকে হচ্ছে পজিটিভ চার্জ মুভ করে। সো এই 2 নিউটন কুলমটা এই দিকে একটা ফোর্স ফিল করবে যেটার ভ্যালু হবে F ইজ ইকুয়াল টু
2 into 10 which is 20 কুলম, বিকজ 10 নিউটন পার কুলম বোঝায় যে 10 নিউটন ফোর্স ফিল হবে 1 কুলম্বে, তাহলে 2 কুলম্বে ফিল হবে 2 into 10, আর ওইটার ডিরেকশন হচ্ছে এইদিকে। বাট তুমি যদি একটা নেগেটিভ চার্জকে এখানে আনো, ধরো তুমি এখানে একটা নেগেটিভ -3 কুলম চার্জকে আনলা, নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে মুভ করে, সো এটার ফোর্সটা হবে এইদিকে, আর সেই ভ্যালুটা হবে 30 কুলম, সরি 30 নিউটন, এখানে এটা নিউটন হবে, 30 নিউটন, 3 into 10 30, আর ডিরেকশনটা হবে ই এর অপোজিট দিকে। সো আমরা ভেক্টর দিয়ে বলতে পারি যে আসলে এফ হচ্ছে অলওয়েজ কিউ নট ই। যদি শুধু ভ্যালুর কথা চিন্তা করো, এফ হচ্ছে কিউ নটের ভ্যালু ইন্টু ই, মানে এফ এর ভ্যালু ইন্টু কিউ নটের সাইন ছাড়া ভ্যালু ইন্টু ই, অর তুমি সিম্পলি বলতে পারো যে ভেক্টর দিয়ে বললে এফ ইজ ইকুয়াল টু কিউ নট ই। তুমি যদি এখানে একটা পজিটিভ চার্জকে বসাও তাহলে কিউ নটের ভ্যালু পজিটিভ, সো এই ই এর সাথে একটা পজিটিভ জিনিস মাল্টিপ্লাই হওয়াতে ভেক্টরটা ওই আগের ই এর ডিরেকশনেই আসে। বাট তুমি যদি এখানে কিউ নটের ভ্যালু -3 কুলম বসাও, তখন এই ই এর সাথে একটা নেগেটিভ ভ্যালু মাল্টিপ্লাই হচ্ছে, সো আমরা যে ফোর্স ভেক্টরটা পাবো ওইটা হবে ই এর ডিরেকশনের অপোজিট। ওকে, সো এইভাবে তুমি ভেক্টর ওয়েটাও চিন্তা করতে পারো যে এফ ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ নট ই ভেক্টর। এই ফর্মুলাটাও সাইন সেন্সিটিভ, মানে তুমি এখানে সাইন সহ বসাইলে অ্যাকুরেট রেজাল্ট পাবা। আর এখানে তোমার এটা সাইন বসানোর দরকার নাই, এটা হচ্ছে সাইন ছাড়া বসাবো। হ্যাঁ মাহির বলো। এই যে সাইন সেনসিটিভ ওই পার্টটা একটু আরেকবার বলবো। হ্যাঁ, এখানে ই ভেক্টরটা হচ্ছে দেখো এই দিকে পয়েন্ট করে আছে, সো আমি এফ এর ফর্মুলা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কিউ নট ই, বিকজ ই এর ডেফিনেশনই ছিল পার ইউনিট কুলম্বে যতটুক ফোর্স ফিল করে। তো এখান থেকে এফ ইজ ইকুয়াল টু কিউ নট ই। এখন আমার ই ভেক্টরটা যদি এই দিকে হয় আর তার সাথে সেখানে যদি আমি একটা পজিটিভ চার্জকে বসাই, তার মানে ই এর সাথে হচ্ছে একটা পজিটিভ ভ্যালুর চার্জ বা পজিটিভ ভ্যালু মাল্টিপ্লাই হচ্ছে, সো এটা মাল্টিপ্লাই হওয়াতে আমাদের এফ ভেক্টরটাও ওই ই এর সাথে সেম ডিরেকশনে হবে। আর যদি একটা নেগেটিভ চার্জকে বসাই তাহলে ওই ই এর সাথে একটা নেগেটিভ ভ্যালু মাল্টিপ্লাই হওয়াতে ভেক্টরটার ডিরেকশন উল্টায় যাবে আর কি, এটাই। সো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে ডিস্টেন্সের রিলেশন আর তার গ্রাফ। আর এইভাবে আমরা একটা পয়েন্টে ফোর্স বের করতে পারবো কোনো একটা পয়েন্ট চার্জ থেকে। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, তাহলে এখন আসি যে আমরা গতকালকের ক্লাসে যত জায়গায় ফোর্স বের করার ম্যাথ দেখছিলাম, এখন ওইগুলোতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বের করতে পারবো। ধরো আমি বললাম যে এখানে নাল পয়েন্ট কোথায়, তাহলে আসলে নাল পয়েন্ট বের করার জন্য কোথায় ই এর ভ্যালু 0 সেইটা বের করাই ইনাফ, বিকজ ই যদি 0 হয় তাহলে অটোমেটিক্যালি ওইখানে যেই চার্জই বসাবা এফটাও 0 হবে। সো এটা বুঝতে পারলা যে নাল পয়েন্ট বের করার জন্য আসলে ই ইজ ইকুয়াল টু 0 বের করা এনাফ। তারপর আমরা যে এই টাইপের ম্যাথ করছিলাম যে এখানে একটা +10 কুলম্বের চার্জ, এখানে একটা -5 কুলম্বের চার্জকে বসালাম, এই দুইটা হচ্ছে ফিক্সড চার্জ, আর তাদের দুইটা থেকেই আমরা 2 মিটার ডিস্টেন্সে একটা পয়েন্টে ধরো একটা পজিটিভ 2 কুলম্ব চার্জকে বসালে কত ফোর্স পাওয়া যাবে বা এই পজিটিভ 2 কুলম্বের চার্জটা কত ফোর্স ফিল করবে সেটা বের করতে চাই। তো তখন আমরা ডিরেক্টলি ফোর্স দিয়ে করছিলাম, বাট এখন তুমি এই পজিটিভ 2 কুলম্বটাকে ভুলে যাও, তুমি ফার্স্টে চিন্তা করো যে এখানে ফিল্ড ইন্টেন্সিটিটা কত। সো এখানে +10 কুলম্বের জন্য ফিল্ড ইন্টেন্সিটিটা এদিকে E1 ভেক্টর, আর এই -5 কুলম্বের জন্য ফিল্ড ইন্টেন্সিটিটা এদিকে। সো এই দুইটা রেজাল্টেন্ট বের করলে আমরা এখান থেকে পাবো ই এর ভ্যালু কত। ওকে, এটা আমি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বললাম সাপোজ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রিজ। সো আমরা এখান থেকে বের করি E1 এর ভ্যালু কত। E1 হচ্ছে 1/4πε0 10 ডিভাইডেড বাই 2 স্কয়ার নিউটন পার কুলম। মাঝখানের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে না? হ্যাঁ, এটা 120। E1 হচ্ছে 1/4πε0 10 ডিভাইডেড বাই 2 স্কয়ার, আর E2 হচ্ছে 1 ডিভাইডেড বাই 4πε0 5 ডিভাইডেড বাই 2 স্কয়ার, এত নিউটন পার কুলম। আমরা ভ্যালু বের করতেছি, সো সাইন বসানো লাগবে না। এখন আমি দুইটা ডিরেকশন জানি আর মাঝখানে অ্যাঙ্গেলটাও জানি, তাহলে আমরা ই বের করে ফেলতে পারবো। সো ই ইজ ইকুয়াল টু হবে √/,
ওই একইভাবে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কজ আলফা বা কজ 120, অ্যান্ড তুমি ডিরেকশনটাও পাবা। অ্যান্ড এখানে এই ইলেকট্রিক ফিল্ডটা যদি একবার পেয়ে যাও তাহলে এরপর তুমি বের করতে পারবা যে এখানে একটা +2 কুলম্বকে রাখলে ফোর্স কত ফিল করবে। সো ফোর্সটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস QE, সিম্পলি জাস্ট ভ্যালু বসাই দিবা, তাহলে ওই চার্জটা এই যে E এর দিকেই F ফোর্সে F ভ্যালুর একটা ফোর্স ফিল করবে, যে F হচ্ছে Q টাইমস E। আবার সিমিলারলি এখানে তুমি যদি নেগেটিভ চার্জ বসাইতা তাহলেও দেখো তোমার কোনো ঝামেলা নেই, কারণ তুমি জানো নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ঠিক উল্টা দিকে যায়। সেখানে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে, বাট -2 কুলম্ব চার্জ যদি বসাও তাহলে তোমার রেজাল্টেন্ট ফোর্সটা হবে এই পাশে ঠিক উল্টা দিকে, আর সেই ভ্যালুটাও তুমি F ইকুয়ালস QE দিয়ে বের করতে পারবা। সো কারো কোনো কনফিউশন আছে এখানে? মেইন কথা হচ্ছে আমরা E বের করবো অলওয়েজ। E বের করলে এরপর ফোর্স বের করা, ডিরেকশন বের করা খুবই সহজ, সেটা পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক। সো এর জন্য E বের করা হচ্ছে অলওয়েজ ওয়াইজ ডিসিশন। আবার আমরা যে স্কোয়ারের জন্য এরকম করছিলাম যে একটা স্কোয়ার যদি থাকে, সেই স্কোয়ারে যদি 3টা ভার্টেক্স থাকে, 3টা ভার্টেক্সে 3টা ফিক্সড পয়েন্ট চার্জ থাকে, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা, তাহলে তুমি এই জায়গাতেও রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবা। মানে সবই আসলে ফোর্সের মতো, কারণ ইলেকট্রিক ফিল্ডটা নিজেও আসলে ওয়ান টাইপ অফ ফোর্স পার ইউনিট চার্জ। সো এখানে সব আইডিয়া সেম। আচ্ছা, তো এখন আমরা ফিল্ড ইন্টেন্সিটি বুঝলাম, তো আমরা এরপর দেখব ফিল্ড ইন্টেন্সিটির এই যে আইডিয়াটা, এটা এখন আমরা এক্সটেন্ডেড অবজেক্টের জন্য দেখব। আমরা পরে আরও অন্যান্য ফিল্ড ইন্টেন্সিটি বের করব, বাট এখন হচ্ছে আমরা এখানে এক্সটেন্ডেড অবজেক্টের জন্য দেখব। সো এক্সটেন্ডেড অবজেক্টের মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা প্রথমে দেখব, সেটা হচ্ছে একটা স্ফিয়ার। ওকে, আমরা এই ফর্মুলাগুলোর প্রুফ এই চ্যাপ্টারে আর দেখবো না, কারণ এগুলো সবগুলো আমি গ্র্যাভিটিতে প্রুফ করে আসছিলাম। সো ওই টিডিএস ডেরিভেশনগুলো আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আর রিপিট করবো না। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তুমি চাইলে গ্র্যাভিটির ওই ভিডিওগুলো দেখতে পারো, তাহলেই হবে। মানে জাস্ট ম্যাথসগুলো চার্জ দিয়ে রিপ্লেস করবা, তাহলেই সেম ফর্মুলা পাবা। আর ডেরিভেশনগুলো অ্যাকচুয়ালি এখানে দরকার নেই। আর এই যে ফর্মুলাগুলা, মানে যে এখানে যে শেল থিওরি, এখানেও শেল থিওরি আছে সেম। তো এই শেল থিওরিটা আমরা পরে আবার আরেকটা ল দিয়ে এক্সপ্লেন করব, যেটাকে বলে গাউস ল। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে খুব মজার একটা পার্ট হচ্ছে গাউস ল, সেটাও আমরা শিখব। আচ্ছা, সো এখন দেখো যে এখানে বেশ কয়েকটা কেস হবে। যেমন এই কেসটা হচ্ছে কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। এটা একটা সলিড স্ফিয়ার, মানে এটার ভিতরে ম্যাটেরিয়াল আছে, বাট এটা হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো, ধরো আয়রন দিয়ে বানানো বা কপার দিয়ে বানানো। তো কন্ডাক্টিং স্ফিয়ারে আমি যদি চার্জ দেই তখন একটা মজার ব্যাপার ঘটে। সেটা হচ্ছে তুমি যদি কন্ডাক্টিং স্ফিয়ারে ধরো কিউ কুলম্ব চার্জ দাও, সেই চার্জটা কোনো একটা জায়গায় যদি দাও, সেই চার্জটা অটোমেটিক্যালি ওর সারফেসে একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় একে একাই। এটার রিজন হচ্ছে এই পজিটিভ চার্জগুলো নিজেদেরকে রিপেল করে করে সবাই যখন দূরে সরতে থাকে, একটা সময় সবাই সবার থেকে ইকুই ডিস্টেন্ট হয়। ওকে, মানে সবাই সবার থেকে মানে এমন একটা পজিশনে আসে যেখানে সবার উপর নিট ফোর্সটা 0 হয়। তো ওরা এইভাবে হচ্ছে একজন আরেকজনকে রিপেল করে একসময় সবাই ইউনিফর্মলি এখানে ছড়ায় পড়ে। সো কন্ডাক্টিং সলিড স্ফিয়ারে সবসময় মনে রাখতে হবে, কন্ডাক্টিং সলিড স্ফিয়ারে তুমি যেইখানেই চার্জ দাও না কেন, চার্জ গেটস ডিস্ট্রিবিউটেড uniformly on the surface of the sphere. On the surface of the sphere. ওকে, কন্ডাক্টিং সলিড স্ফিয়ার তুমি যেখানে চার্জ দিবা সেটা ওই স্ফিয়ারটার সারফেসে চলে আসবে। অ্যান্ড ইভেন এইটাও ট্রু যে তুমি যদি ধরো চার্জটা এরকম বাইরে না দিয়ে তুমি যদি এরকম করো যে চার্জটা হচ্ছে ভিতরে দিছিলাম, ভিতরে তুমি এক গাদা চার্জ দিয়ে দিছো একটা কন্ডাক্টিং সলিড স্ফিয়ারে বা একটা পরিবাহী গোলকে, তো ওই চার্জগুলোও সবাই বাইরে চলে আসবে, মানে ওইটা ভিতরে থাকবে না, ওইটা বাইরে চলে আসবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে একটা কন্ডাক্টিং স্ফিয়ারে তুমি যেইখানেই চার্জ দাও না কেন, ভিতরে বা বাইরে, চার্জটা আলটিমেটলি একদম উপরে সারফেসে চলে আসবে। তো এইটার রিজন কি, যে ভিতরে যদি চার্জ দেই সেটা কেন উপরে উঠে আসলো?
যে এখানে আমি কিছু চার্জ দিলাম, তো এই চার্জগুলা তুমি যখন দিবা, ধরো কিউ কুলম চার্জ দিছো ভিতরে, এই চার্জগুলা সবাই হচ্ছে একই টাইপের চার্জ, তো সবাই সবাইকে রিপেল করবে। ওকে, অ্যান্ড সবাই সবাইকে রিপেল করে দূরে ধাক্কা দিতে থাকবে। অ্যান্ড একটা জিনিস দেখো, এখানে যখন ধাক্কা দেওয়া হবে চার্জগুলো কিন্তু সরে যেতে পারবে, বিকজ এই স্ফিয়ারটা হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হচ্ছে চার্জকে, মানে চার্জ কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ফ্লো হইতে পারে। সো এখানে যত চার্জ দিবা সবাই সবার থেকে দূরে সরে গিয়ে, মানে সবাই এই যে আস্তে আস্তে দূরে সরে যাবে, অ্যান্ড দূরে সরে গিয়ে একসময় সবাই সারফেসে উঠে আসবে, এইখানে থাকবে। মানে একটা কন্ডাক্টিং স্ফিয়ারে কোনোভাবেই ভিতরে কোনো চার্জ থাকতে পারে না। এটা মাথায় রাখতে হবে যে একটা কন্ডাক্টিং সলিড স্ফিয়ার হোক বা হলো স্ফিয়ার হোক, ভিতরে কোনো চার্জ থাকবে না। সবাই স্ফিয়ারে স্ফিয়ারের যে সারফেসটা আছে, আপার সারফেস, সেইখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে এইখানে যদি আমি একটা কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের এখানে হচ্ছে আমি কিউ কুলম চার্জ দেই, এখন আমি এই কন্ডাক্টিং স্ফিয়ারটা থেকে বিভিন্ন ডিস্টেন্সে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে চাচ্ছি। সো আমরা এখানে 3টা পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করব। ধরো এই কন্ডাক্টিং স্ফিয়ারটা থেকে বাইরে কোনো একটা পয়েন্টে, এগুলো সবগুলো আমরা গ্র্যাভিটিতে প্রুফ দেখে আসছিলাম যে শেল থিওরি কীরকম। তো এইখানেও আসলে সেম আইডিয়া, যে এইখানে যদিও এটা একটা সলিড স্ফিয়ার, বাট দেখো এখানে আমাদের কিন্তু সলিড স্ফিয়ারের ম্যাটেরিয়ালটা নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না, আমাদের চিন্তা করতে হবে যে এখানে চার্জগুলো কীরকম আছে। তো এটা যদিও একটা কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, বাট এটা কিন্তু একটা হলো স্ফিয়ার অফ চার্জ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হলো স্ফিয়ার অফ চার্জ, বিকজ চার্জগুলো কিন্তু সবাই বাইরে চলে আসছে। তো তুমি যদি এই এই যে স্ফিয়ারটাকে বাদ দিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু এখানে শুধু চার্জগুলো একটা হলো স্ফিয়ারের মতো করে আছে। ওকে, সো একটা কন্ডাক্টিং সলিড স্ফিয়ারে চার্জ দিলে চার্জগুলো হচ্ছে একটা হলো স্ফিয়ার ফর্ম করে। ওকে, হলো স্ফিয়ার অফ চার্জ। এই জিনিসটা বুঝছো কিনা একটু বলো, যে সলিড স্ফিয়ারটা যদিও সলিড, মানে ভিতরে জিনিসপত্র আছে, বাট চার্জ দিবা, চার্জগুলো সবাই হচ্ছে বাইরে থাকবে। সো তুমি ওইটাকে একটা হলো স্ফিয়ার অফ চার্জ হিসেবে ইমাজিন করতে পারো। অ্যান্ড আমরা যে শেল থিওরি পড়ছিলাম, এইখানেও এক্স্যাক্টলি সেম, যে একটা শেলের বাইরে কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি, এখানে হচ্ছে সেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স যত, সেটা ইউজ করে মেজার করতে হয়। সো এখানে ইয়ের ভ্যালু হচ্ছে 1/4πε0 Q ডিভাইডেড বাই R স্কোয়ার, সিম্পলি। সিমিলারলি আমরা যদি একটা স্ফিয়ারের এই সারফেসের উপরে ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, দ্যাট মিনস সেন্টার থেকে ক্যাপিটাল R ডিস্টেন্সে, রেডিয়াস অ্যামাউন্ট ডিস্টেন্সে, এইটাও কিন্তু একটা হলো স্ফিয়ারের জন্য চিন্তা করে দেখো। আমরা শেল থিওরিতে বলছিলাম যে হলো স্ফিয়ারের জন্য তার সারফেসে ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে সেন্টার থেকে ওই রেডিয়াস অ্যামাউন্ট ডিস্টেন্স নিয়ে ফিল্ড ইন্টেন্সিটি বের করলে যত আসে সেটা। সো এখানেও ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলাটা সেম, E = 1/4πε0 Q ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কোয়ার। আচ্ছা, এবার বলো ভিতরে ফিল্ড ইন্টেন্সিটি কত? ভিতরে একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? এখানে ই কত? 0। হ্যাঁ, আমরা যেমন ওই যে গ্র্যাভিটিতে পড়ছিলাম, একটা হলো স্ফিয়ার অফ ম্যাসের ভিতরে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি 0, এখানেও তাই। একটা সলিড স্ফিয়ার, বাট সেটা আসলে হলো স্ফিয়ার অফ চার্জ, সেইখানে ভিতরে কোনো পয়েন্টে কোনো ফিল্ড ইন্টেন্সিটি নাই, সব জায়গায় ফিল্ড ইন্টেন্সিটিটার ভ্যালু 0। সেন্টারেও 0, এইখানেও 0, এখানেও 0, এখানেও 0, মানে সব জায়গাতেই ওই ভ্যালুটা 0। আচ্ছা, সো আমরা কন্ডাক্টিং সলিড স্ফিয়ার দেখলাম, একইভাবে আমরা কন্ডাক্টিং হলো স্ফিয়ার দেখতে পারতাম, যে আমাদের স্ফিয়ারটা নিজেও হলো। এটাতে আসলে রেজাল্টটা একই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। যে কন্ডাক্টিং হলো স্ফিয়ারের জন্য জাস্ট ওই স্ফিয়ারটার ভিতরে জিনিসপত্র নাই, বাট চার্জ সব কিন্তু এখনও সারফেসেই আছে। তো আমাদের ছবিটা এক্স্যাক্টলি এরকমই হবে, যে এখানেও চার্জ হচ্ছে ইউনিফর্মলি আমাদের সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, বাট এই স্ফিয়ারটার ভিতরে কিছু নাই আর কি, ভিতরটা ফাঁকা। তাহলে বুঝতে পারছো যে একটা হলো স্ফিয়ারের জন্য বা একটা সলিড স্ফিয়ারের জন্য দুইটাই হচ্ছে কন্ডাক্টিং, মানে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো,
সেই কেসে আমার বাইরে ফিল্ড ইন্টেন্সিটি বা ভিতরে ফিল্ড ইন্টেন্সিটি আর মানে সারফেসে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো এই কেসগুলো মনে রাখবা ভালো করে, এগুলো থেকে ম্যাথ আসে। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা ভাই, সেরকম প্লাস প্লাস আর প্লাস আছে, এরকম তো মাইনাস 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 হ্যাঁ থাকতে হ্যাঁ পারতো না? এক্স্যাক্টলি, মাইনাসের জন্য জাস্ট এরর সাইনটা উল্টা হইতো। আমি যদি এখানে ধরো এই যে এই চার্জটা মাইনাস দিতাম, এখানে দেখাই, ধরো এই চার্জটা যদি আমি প্লাস না দিয়ে মাইনাস দিতাম, সবই সেম থাকতো, ভ্যালু ফর্মুলা সব সেম, যে আমি মাইনাস কিউ কুলম চার্জ দিছি, জাস্ট এই অ্যারোগুলোর ডিরেকশন এখন এই দিকে। আচ্ছা ভাই, তাহলে যে কন্ডাক্টিং সলিড স্পেয়ার সেটা কি পজিটিভ ক্যাটাগরি নাকি নেগেটিভ ক্যাটাগরি, এটা তো বলে দিবে তাহলে কোশ্চেনে, না? আসলে তোমার সলিড স্ফিয়ারে কত কি চার্জ দেওয়া হচ্ছে এটা তোমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে, ঠিক আছে? বাট ভ্যালুটা এরকম। আমরা এখানে জাস্ট নেগেটিভ চার্জ দিলে যেটা হইতো যে সব ফিল্ড ইন্টেন্সিটিগুলো ডিরেকশনগুলো উল্টা হয়ে যেত আর কি। আর নেগেটিভ চার্জের জন্য ভিতরে ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 0। ক্লিয়ার? মানে তুমি এটা একটু চিন্তা করে দেখতে পারো, আমরা যদিও এটা টাফ ডেরিভেশনটা দেখে আসছি যে ভিতরে কেন 0 হয়, গ্র্যাভিটিতে দেখছো, শেল থিওরিতে ইন্টিগ্রেশন দিয়ে করছিলাম। আমরা এখানে একটা জিওমেট্রিক প্রুফও দেখাইছিলাম যে এটা কাইন্ড অফ একটা সিমেট্রিক্যাল প্রুফ দেওয়া যায়, যে এখানে হচ্ছে আমরা যেই পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটিটা বের করব সেখানে একটা কর্ড আঁকবো, অ্যান্ড এই কর্ডের এই পাশের সব চার্জ হচ্ছে ওকে যেই ভ্যালুতে টানবে বা যেই ভ্যালুতে রিপেল করবে, এই পাশের চার্জের অ্যামাউন্ট অনেক বেশি, বাট তাদের আবার ডিস্টেন্স বেশি। সো এইখানেও আসলে সেম অ্যামাউন্ট অফ রিপালশন ফিল করবে। সো আলটিমেটলি ভিতরে কোনো একটা পয়েন্টে 0 হয়, মানে এইখানে ভিতরে প্রত্যেকটা পয়েন্টে সবগুলা চার্জ যে ক্যালকুলেশন করার পর দেখা যায় ওটা 0 চলে আসে, যেটা খুব ইন্টারেস্টিং আর কি, যে বাইরে এতগুলো চার্জ আছে বাট ভিতরে কোনো একটা পয়েন্টে মানে এই সিমেট্রির জন্য, স্ফেরিক্যাল সিমেট্রির জন্য ভিতরে ওই ফিল্ড ইন্টেন্সিটিটা পারফেক্টলি 0 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। সো কন্ডাক্টিং হলোস্ফিয়ারকেও আমরা আসলে একটা হলোস্ফিয়ার অফ চার্জই বলতে পারি, কারণ এখানেও চার্জগুলো বাইরেই আছে। হলোস্ফিয়ার অফ চার্জ, এটা হচ্ছে মানে ইলেকট্রিসিটির জন্য শেল থিওরি বলতে পারো। আর আরেকটা জিনিস বলি যে এইখানে তুমি পাশে একটু ভোল্টেজগুলোও লিখে রাখো, আমরা যদিও এখনও পোটেনশিয়াল পড়ি নাই, নেক্সট ক্লাসে পড়বো, বাট ওইটা তুমি শর্টলি লিখে রাখো যে এখানেও গ্র্যাভিটির মতো বাইরে পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 Q/r, তারপর সারফেসে পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 Q/R, আর ভিতরে পোটেনশিয়াল হচ্ছে, মনে আছে গ্র্যাভিটিতে আমরা বলে আসছিলাম যে একটা হলোস্ফিয়ার অফ ম্যাসের ভিতরে পোটেনশিয়াল কত হয়, বলো তো কত হয় সেটা? -gm times 3r² minus small r square by 2r²। না না না, ওইটা না, ওইটা না, মানে আমরা তো এখানে হলোস্ফিয়ার নিয়ে কাজ করতেছি। আমাদের স্ফিয়ারটা যদিও সলিড, বাট এটা চার্জের জন্য তো এটা একটা হলোস্ফিয়ার, রাইট? তো এটা হচ্ছে সিম্পলি ওই যে সারফেসের ভোল্টেজের সমান, রাইট? সারফেসের ভোল্টেজের ইকুয়াল, হ্যাঁ। সো এটা হচ্ছে 1/4πε0 Q/R। আর এখানেও ফর্মুলাগুলো এক্স্যাক্টলি সেম, যে এখানে ভি হচ্ছে 1/4πε0 Q/R, এখানেও ভি হচ্ছে 1/4πε0 Q/R। আমরা যদিও পোটেনশিয়াল পড়ি নাই, বাট এটা আমরা নেক্সট দিনই বুঝে যাব। আর এখানেও এটা হচ্ছে পোটেনশিয়ালটা 1/4πε0 Q/r। তো উপরে লিখি, মানে বেশি গাদাগাদি হয়ে যেতেছে, সো এখানে লিখি v is equal to 1/4πε0 Q/r। খুব মজার একটা জিনিস হচ্ছে যে এই যে এপসাইলন নট কনস্ট্যান্টটা, এটা অ্যাকচুয়ালি এই এপসাইলন নট কনস্ট্যান্টটা আমরা এখন শিখতেছি কোন চ্যাপ্টারে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, মানে ইলেকট্রিসিটি রিলেটেড। আর ম্যাগনেটিজম যখন পড়বো ওইখানে আমরা আরেকটা কনস্ট্যান্ট দেখবো যেটার নাম হচ্ছে মিউ নট, ওইটার নাম হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। অ্যান্ড এই মিউ নট এটার ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁻7 টেসলা মিটার স্কোয়ার অ্যাম্পিয়ার ইনভার্স। আর এই এপসাইলন নট আমরা দেখে আসি, এপসাইলন নট হচ্ছে 8.854 প্রবাবলি × 10⁻12, যদি আমি ভুল না লিখে থাকি, 10⁻12 আই গেস, এটা হচ্ছে 10⁻12 নিউটন মিটার স্কোয়ার, সরি কুলম স্কোয়ার নিউটন ইনভার্স
মিটার ইনভার্স 2 অ্যান্ড এই দুইটা কনস্ট্যান্ট দেখো, একটা হচ্ছে ইলেকট্রিসিটির কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ম্যাগনেটিজমের কনস্ট্যান্ট। ওকে, তোমরা কেমিস্ট্রিতে দেখছো না যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সারপ্রাইজিংলি এই মিউ নট আর এপসাইলন নটকে তুমি যদি মাল্টিপ্লাই করে স্কোয়ার রুট নাও তাহলে লাইটের স্পিড পাওয়া যায়। এই রেজাল্টটা আসে হচ্ছে ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন আছে, ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিজমের সব লকে ডিফাইন করা যায়। আর এই ম্যাক্সওয়েলের ল থেকেই হচ্ছে লাইটের বিভিন্ন ইকুয়েশনগুলো বের করা যায়। তো সেইখান থেকে এটা আসে যে লাইটের স্পিড হচ্ছে অ্যাকচুয়ালি 1/μ নট টাইমস এপসাইলন নট। আমরা এটা করে দেখতে পারি যে 1/μ নট কনস্ট্যান্টটা আমাদের ক্যালকুলেটরে দেওয়া আছে। মিউ নটটা হচ্ছে মিউ নটটা প্রবাবলি কত নাম্বার ছিল, আচ্ছা মিউ নটটা না দেওয়া থাকলে সমস্যা নেই, এটা হচ্ছে 4π × 10⁻⁻7। আর এপসাইলন নট তো আমাদের ক্যালকুলেটরে দেওয়াই আছে, সেটা হচ্ছে 32। দেখো এক্স্যাক্টলি লাইটের স্পিড একদম অ্যাকুরেট, মানে একটা ডিজিটও এদিক সেদিক না, 299792458। ওকে, সো এটা হচ্ছে লাইটের স্পিডের ফর্মুলা আর কি। এটা আমরা দেখবো চ্যাপ্টার 7-এ, এটা নিয়ে ডিসকাস করব যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট নিয়ে ডিসকাস করব। তখন দেখবো যে এই যে 4টা চ্যাপ্টারে আমরা যা যা পড়তেছি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম আর ইন্ডাকশন, এই 4টার রেজাল্টগুলো আসলে ওইখানে গিয়ে মার্জ হয়। অ্যান্ড লাইট হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা ওয়েভ, মানে লাইট হচ্ছে একটা এই যে আমরা ইলেকট্রিক ফিল্ড পড়লাম এইমাত্র, লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, মানে এরকম একটা ফিগার আঁকা যায় লাইটের, যে 3টা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোপাগেটিং ইলেকট্রিক ওয়েভ, এরকম ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ, অ্যান্ড একটা প্রোপাগেটিং ম্যাগনেটিক ফিল্ড ওয়েভ, যেটা দেখতে এরকম। ওকে, মানে লাইট হচ্ছে দুইটা ফিল্ডের একটা কম্বিনেশন। আমরা যে এখন ইলেকট্রিক ফিল্ড দেখতেছি, এই ইলেকট্রিক ফিল্ড দিয়েই কিন্তু আসলে লাইট বানানো। ওকে, লাইট হচ্ছে আসলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের একটা কম্বাইন্ড প্রোপাগেশন। যে আমরা যে কেমিস্ট্রিতে এত ম্যাথ করছি, লাইটের ওয়েভ লেংথ এত, তো লাইট হচ্ছে এরকম একটা ওয়েভ। ওকে, দেখো দুইটা ওয়েভের একটা কম্বাইন্ড প্রোপাগেশন, অ্যান্ড লাইট হচ্ছে এইভাবে ট্রাভেল করে। ওকে, এইভাবে সামনের দিকে আগায়, এটা হচ্ছে লাইট। এখানে এই যে ইয়েলো কালার যেটা দেখতেছো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এখানে এই যে ব্লু কালারের যেটা দেখতেছো, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আচ্ছা যেখানে ছিলাম, যে তাহলে আমরা দেখলাম যে দুইটা কেস, কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য আর কন্ডাক্টিং হলো স্ফিয়ারের জন্য। তো এখন আসি, যদি নন কন্ডাক্টিং হইতো তখন কি করতাম? যে আমাদের এখানে দুইটা স্ফিয়ার আছে, একটা হচ্ছে সলিড আর একটা তোমার হলো, বাট দুইটাই হচ্ছে নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, ধরো কাঠ দিয়ে বানানো, মানে যেখানে চার্জ হচ্ছে ফ্লো হইতে পারে না, নন কন্ডাক্টিং স্ফিয়ার, নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার। ধরো প্রথমে হলোটা দেখাই। আচ্ছা, এখন নন কন্ডাক্টিং হলো স্ফিয়ারে তুমি যদি কোনো একটা জায়গায় সার্টেন অ্যামাউন্ট চার্জ দাও, ওইটা কিন্তু মুভ করতে পারে না। যেমন ধরো এটা একটা নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার, তুমি এইটার সারফেসে যদি কিউ কুলম চার্জ দাও, সেটা কোথাও যাইতে পারবে না, ওইটা এই জায়গাতেই থাকবে। কারণ এটা একটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, চার্জগুলো যদিও নিজেদেরকে রিপেল করতেছে, বাট এই ব্যারিয়ারটা ক্রস করে তারা যেতে পারতেছে না। মানে চিন্তা করে দেখো এরকম, যে তুমি একটা জিনিসকে ধাক্কা দিচ্ছ, বাট সামনে একটা দেয়াল রাখা, সো এটা কিন্তু মুভ করবে না, রাইট? সো এখানেও তাই। সো নন কন্ডাক্টিং হলো স্ফিয়ারের জন্য চার্জটা একা একা ডিস্ট্রিবিউট হয় না, ওইখানে আমার নিজের ওইটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। সো আমরা যেটা করব, একটা নন কন্ডাক্টিং হলো স্ফিয়ারে যদি এরকম ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করি, ধরো কিউ কুলম চার্জ এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করছি, মানে কোথাও বেশি কোথাও কম এরকম না, সব জায়গায় চার্জের ডেন্সিটিটা সমান। সো তখন ফর্মুলাগুলোও সেম, যে এটা স্টিল একটা হলো স্ফিয়ার অফ চার্জ, এটা স্টিল একটা হলো স্ফিয়ার অফ চার্জ। তো এই হলো স্ফিয়ার অফ চার্জটার জন্য আমরা শেল থিওরি একইভাবে অ্যাপ্লাই করতে পারবো, যে এটা থেকে কোনো একটা বাইরের পয়েন্টে,
যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই সেটা হবে নর্মাল ফর্মুলা দিয়ে, আর ডিস্টেন্সটা হবে সেন্টার থেকে ক্যালকুলেটেড ডিস্টেন্স। এখানে ই এর ভ্যালু হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ডিস্টেন্সটা সেন্টার থেকে, আর ভি এর ভ্যালু ওই নর্মাল ফর্মুলা দিয়েই হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। সিমিলারলি সারফেসে কোনো একটা পয়েন্টে যদি ই আর ভি বের করতে চাও সেটাও সেম। আর এখানে আবারও বলতেছি, পজিটিভ চার্জ হলে এটা জাস্ট আউটওয়ার্ড, আর নেগেটিভ চার্জ হলে এটা জাস্ট ইনওয়ার্ড, ডিরেকশনটা উল্টা হবে তখন। সো এখানে ই এর ভ্যালু হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভি এর ফর্মুলা হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। আর এখানেও ভিতরের জন্য ক্যালকুলেশন সেম, ভিতরে কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু 0, বিকজ সবগুলো চার্জ বাইরে আছে। সো এটা একটা হলো স্ফিয়ার অফ চার্জ, যার ভিতরে সব জায়গায় সিমেট্রির জন্য ফিল্ড ইন্টেন্সিটিটা 0। আর ভিতরের কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল এবারও আগের মতো সারফেসে পোটেনশিয়ালের সমান। এখন আমি যদি এখানে একটা নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার নিয়ে করতাম তখন কি হতো? সো এটাই আমাদের আজকে লাস্ট টপিক, যে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য ডিফারেন্ট পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত অ্যাকর্ডিং টু শেল থিওরি। সো আমাদের ছবিটা সেম হবে, সেম না, একটু ডিফারেন্ট হবে। তো এখানে একটা স্ফিয়ার দিলাম, আর বলা আছে যে এটা হচ্ছে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। ধরো একটা উডের সলিড স্ফিয়ার নিছো, তখন ওইটা কিন্তু ওইটার ভিতরে কোনো চার্জ যদি দাও তাহলে সেটা কিন্তু মুভমেন্ট করতে পারবে না, যেখানে দিবা সেখানেই থাকবে। সো নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারে তুমি যদি ধরো ভিতরে চার্জ দাও, ভিতরে একটা মানে ভিতরে সার্টেন অ্যামাউন্ট চার্জ দাও, ইউনিফর্মলি যদি দাও, তাহলে ওইটা যেখানে ছিল ওইখানেই থাকবে, ওইটা সারফেসে উঠে আসবে না। ওকে, এখানে যদি তুমি ধরো প্লাস কিউ কুলম চার্জকে নিজেই এখানে একদম সুন্দর সাজায় এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিছো কিউ কুলম চার্জ, তাহলে এটা কিন্তু ওই জায়গাতেই থাকবে। তার মানে এইটা তখন একটা সলিড স্ফিয়ার অফ চার্জ হবে। মানে এই চার্জগুলা ওই কন্ডাক্টিংয়ের কেসটার মতো নিজেদেরকে রিপেল করে সারফেসে উঠে আসবে না। এইখানে ওরা রিপেল করতেছে ঠিকই, বাট যেহেতু এটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো, তাই চার্জগুলো সরতে পারতেছে না আর কি। ক্লিয়ার? যেমন ধরো একটা রুমের মধ্যে অনেক লোক আছে, রুমটা ধরো আটকানো, এখন লোকগুলো যদি নিজেদেরকে নিজেরা ধাক্কা দেয়, রুমটা যদি আটকানো থাকে ওই রুম থেকে কেউ বের হইতে পারবে না। এইখানেও তাই, যে এইখানে একটা সলিড স্ফিয়ার যেটা নন কন্ডাক্টিং, সো এখানে যখন চার্জগুলোকে দিবা রিপেল করবে ঠিকই, মানে ধাক্কাধাক্কি করবে ঠিকই, বাট ওরা এখান থেকে বের হইতে পারবে না, যেখানে ছিল ওই জায়গাতেই থাকবে। আচ্ছা, তার মানে এইটার জন্য এটা একটা সলিড স্ফিয়ার অফ চার্জ, মানে এটা হচ্ছে কাইন্ড অফ আমরা গ্র্যাভিটিতে যখন সলিড স্ফিয়ার নিয়ে কাজ করছিলাম ওই কেসটার মতো। সো সেন্টার থেকে দূরের কোনো একটা পয়েন্টে, বাইরের কোনো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্ট যেটা ডিস্টেন্স হচ্ছে আর, এইখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? আচ্ছা, একটা জিনিস দেখো, আমি ফিল্ড ইন্টেন্সিটি না বলে বারবার ফিল্ড বলতেছি, এটা অ্যালাউড, মানে ফিল্ড ইন্টেন্সিটির আরেকটা নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? সো ই ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইজ 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, আর ভি এর ফর্মুলা আগের মতো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও 5 মিনিটের জন্য, আমাদের অলমোস্ট শেষ, এইটা শেষ করে তারপর আমরা আজকে শেষ করি। আচ্ছা, সো যেখানে ছিলাম যে এটা এখন একটা সলিড স্ফিয়ার অফ চার্জ, মানে আমি এটাকে এই স্ফিয়ারটাকে এখন ভুলে যেতে পারি যেটা একটা সলিড স্ফিয়ার, বাট এটা একটা চার্জেরও সলিড স্ফিয়ার, চার্জগুলো ভিতরেই ইউনিফর্মলি আছে। তো বাইরের কোনো একটা পয়েন্টে ই এর ফর্মুলা অ্যাজ ইউজুয়াল, সারফেসেও ই এর ফর্মুলা অ্যাজ ইউজুয়াল। ধরো এখানে সারফেসে আমরা একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি চাই, তাহলে এইখানে ই এর ফর্মুলা হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর ভি এর ফর্মুলাও সেম 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এখন বলো তো যে ভিতরে কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? ধরো এখানে, মানে এটা কি 0 হবে নাকি হবে না? এটার ভ্যালু কিন্তু 0 হবে না। আমরা যেমন গ্র্যাভিটিতে পড়ছিলাম
যে একটা সলিড স্ফিয়ারের ভিতরে কোনো একটা পয়েন্টে জি এর একটা ভ্যালু থাকে বা ই এর একটা ভ্যালু থাকে, এখানেও তাই। And আমরা জানি যে তখন হচ্ছে আমাদের শুধু ওই পয়েন্টের আগ পর্যন্ত যেই কয়টা মানে যতটুক স্ফিয়ার আছে ওই পয়েন্টটাকে নিয়ে সেইটুককে কাউন্ট করতে হয়। তো এখানে আমরা যদি পুরো চার্জটাকে এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে থাকি, এখানে সব জায়গায় যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা থাকে, তাহলে এখানে চার্জটা হচ্ছে ভলিউমের রেশিওতে ডিভাইডেড, রাইট? সো আমরা বলতে পারি আমাদের টোটাল ভলিউম হচ্ছে, মানে এখানে আমরা আর ডিস্টেন্সে ধরো আর বের করব, হচ্ছে আর ডিস্টেন্সে, আমি এটা পরের পেজে করি, যে এখানে একটা সলিড স্ফিয়ার আছে অ্যান্ড এই সলিড স্ফিয়ারটার ভিতরে কোনো একটা পয়েন্টে আমি ফিল্ড ইন্টেন্সিটি চাচ্ছি। তো সলিড স্ফিয়ারটার এখানে ভিতরে এই পয়েন্টে আমি ফিল্ড ইন্টেন্সিটি চাই। তো শেল থিওরি বলে যে এটা যে এখন হচ্ছে একটা চার্জের সলিড স্ফিয়ার, রাইট? সো এখানে চার্জগুলো হচ্ছে এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে, সব জায়গায় সেম অ্যামাউন্ট। তো এখন সেন্টার থেকে আর ডিস্টেন্সে আমার ই এর ভ্যালু কত, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট, আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই। তো আমাদের শেল থিওরি বলে যে ভিতরে যতখানি আছে, ভিতরে যতগুলো চার্জ আছে সেই কয়টা শুধু এখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, বাকিগুলোর জন্য তো ওই পয়েন্টটা ভিতরের একটা পয়েন্ট। যেমন তুমি যদি এখানে একটা স্ফিয়ার চিন্তা করো, তাহলে এই পয়েন্টটা কিন্তু ভিতরের একটা পয়েন্ট, তাহলে ওইটার জন্য এখানে কোনো ফিল্ড ইন্টেন্সিটি নাই। বাট তুমি যদি এই ডিস্টেন্স পর্যন্ত যত স্ফিয়ার আছে তাদেরকে নিয়ে চিন্তা করো, তাহলে এদের জন্য এখানে কিন্তু একটা ফিল্ড ইন্টেন্সিটি পাবা। মানে এটা হচ্ছে ওই যে আর্থের জন্য আমরা যেভাবে প্রুফ করছিলাম যে আর্থের ভিতরে কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু বা জি এর ভ্যালু কত, সেটার মতো এক্স্যাক্টলি সেম, যে তোমার পায়ের তলায় যতটুকু মাটি আছে সেটাই তোমাকে অ্যাট্রাক্ট করতেছে, তোমার আশেপাশেরগুলা তোমাকে অ্যাট্রাক্ট করতেছে না। সেটার কি হলো, সাপোজ এই যে এরকম হচ্ছে ওই রেডিয়াসের একটা স্ফিয়ার, এটাকে আমরা চাইলে এখান থেকে এই জায়গায় যদি নিয়ে আসি তো দেখতে হবে এরকম। ওকে, সো এই ভিতরে যতটুকু চার্জ আছে সেইটার জন্য হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হবে এখানে। সো ভিতরে কতটুকু চার্জ আছে দেখো, পুরা স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর আমি বের করতে চাই স্মল আর ডিস্টেন্সে, তার মানে পুরাটার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। এই 4/3 পাই আর কিউব ভলিউমে চার্জ আছে কিউ অ্যামাউন্ট। তাহলে ভিতরে যদি কিউ প্রাইম অ্যামাউন্ট চার্জ থাকে সেটা হচ্ছে আসলে 4/3 পাই আর পাই স্মল আর কিউব ভলিউমের মধ্যে আছে। তাহলে এটার মধ্যে কত চার্জ আছে, ইউনিটারি মেথড, সেটা হচ্ছে কিউ আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু সিনারিও এটাই হচ্ছে কিউ প্রাইম। তার মানে এই জায়গায় ই এর ভ্যালু হবে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর 1/4 পাই এপসাইলন নট কিউ আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে স্মল আর স্কোয়ার, which is 1/4 পাই এপসাইলন নট কিউ আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। তোমার হয়তো মনে আছে আমরা গ্র্যাভিটিতেও এক্স্যাক্টলি সেম একটা ফর্মুলা বের করছিলাম, যেখানে এটা ছিল জি এম স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। জাস্ট এখানে জি এর জায়গায় 1/4 পাই এপসাইলন নট, আর কিউ এর জায়গায় ওইখানে তোমার এম এর জায়গায় হচ্ছে এখানে কিউ। এইখানে পোটেনশিয়াল কত সেটার ফর্মুলা আমার মনে নাই, এটা আমি সবসময় ডিরাইভ করেই দেখি যে এখানে বাইরের শেলগুলোর জন্য এক ধরনের পোটেনশিয়াল, আবার ভিতরেরগুলোর জন্য এক ধরনের ইন্টিগ্রেশন করে বের করতে হয়। তোমার যদি গ্র্যাভিটিটা মনে থাকে ওইটা এখানে ইউজ করে ফেলতে পারো, বাট এই ফর্মুলাটা অত ইম্পর্টেন্টও না, আর আমরা এটা পরে ডিরাইভ করে দেখব, ঠিক আছে? আচ্ছা, সো এই কেসগুলো খুব ভালো মতো মনে রাখবা যে কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, কন্ডাক্টিং হলো স্ফিয়ার, নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার আর নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, এগুলোর জন্য কোন পয়েন্টে ই কত ভি কত। আর আমরা এখানে এইগুলার প্রুফ ওই ইন্টিগ্রেশন দিয়ে আর দেখবো না, বাট এগুলার প্রুফ আমরা এখন অন্য একটা ল দিয়ে দেখবো, যেটার নাম হচ্ছে গাউস ল, যেটা খুব সুন্দর একটা ল। আমরা এটা হোপফুলি যদি পারি নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে দেখাবো। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।